জাপানের একটা শহরে হঠাৎ অনেক দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ চলাচল বন্ধ থাকে। জনজীবন তখন একদমই বিপন্ন। বাঁচার তাগিদে মানুষ শহর থেকে গ্রামে ঠাঁই নিতে চায়। এই সময় কি ঘটতে পারে ভাবা যায়। জাপানের রাজধানী টোকিও। এই শহরে বসবাস করত সুজুকি পরিবার। পরিবারের 4 জন সদস্য রয়েছে। তারা সবাই যার যার কাজে ব্যস্ত। পরিবারের বাবার নাম ইউসিউকি। তিনি খুব স্বাচ্ছন্দ্যেই তার টিভির অনুষ্ঠান উপভোগ করছেন। পরিবারের বড় ছেলের নাম কেনজি, ছোট মেয়ের নাম ইউই। তারা দুজনেই তাদের ফোন নিয়ে ব্যস্ত। তাদের মা মিৎসুই, তিনি কিচেনে রান্না করছেন। পরিবারের অবস্থা দেখে বোঝা যায় তারা সবাই প্রযুক্তির উপর খুব বেশি নির্ভর। তাদের বিনোদনের একমাত্র মাধ্যমই যেন এই মোবাইল, কম্পিউটার, টেলিভিশন এগুলো। পরিবারের একে অপরের সাথে যে গল্পগুজব বা কোথাও একসাথে বেড়াতে গিয়েও আনন্দ করা যায় তা এই পরিবারে নেই বললেই চলে। কাছাকাছি থেকেও যেন তারা সবাই আলাদা। আসলে সত্যি বলতে বর্তমানে প্রায় প্রতিটি পরিবারেরই একই অবস্থা। প্রযুক্তি জীবন সহজ করে দিলেও এই ব্যাপারগুলো কেড়ে নিয়েছে। পরের সকালে ইউসি উঠে দেখেন তিনি আজকে অনেক দেরিতে জেগে উঠেছেন। অ্যালার্ম ক্লকটা সময় মতো বাজেনি, তাই দ্রুত অফিসে যেতে হবে তাকে। এখন যে কয়টা বাজে সে সেটাও জানতে পারে না, কারণ পুরো বাসাতেই বিদ্যুৎ নেই। ঘড়িগুলোও তো বিদ্যুতেই চলে। আবার অবাক করার বিষয় হচ্ছে তাদের আইপিএসগুলোও কাজ করছে না। তাদের মেয়ে ইউই দেখে তার ফোন বন্ধ, কারণ চার্জ শেষ হয়ে গেছে। গরমে তাদের অবস্থা একেবারেই বিপন্ন। সবাই অস্থির, মনে হয় বিদ্যুৎ কাল রাত থেকেই ছিল না। ইউসি পরে বিদ্যুৎ অফিসে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনও কাজ করছে না, কারণ এটাও তো বিদ্যুতেই চলে। যাই হোক, তারা সবাই তাদের নিজ নিজ কাজে বেরিয়ে পড়ে। ছেলেমেয়েরা স্কুলে যাবে আর তাদের বাবা যাবে অফিসে। লিফটের কাছে এসে দেখা যায় সেখানে অনেক মানুষের ভিড়। পরে জানা গেল শুধু তাদের অ্যাপার্টমেন্টে নয়, তাদের পুরো বিল্ডিংয়েই বিদ্যুৎ নেই। সন্দেহ হয় শুধু তাদের বিল্ডিং নাকি পুরো এলাকাতেই বিদ্যুতের সমস্যা। যেহেতু জেনারেটর কাজ করছে না, এবার আর তাই লিফট দিয়ে নামা হয় না। কয়েকতলা কষ্ট করে সিঁড়ি দিয়ে হেঁটেই তাদেরকে নিচে নেমে আসতে হয়। ইউসি ইতিমধ্যেই অফিসের জন্য অনেক লেট হয়ে গেছে, তাই তাকে দ্রুত ট্রেন স্টেশনে পৌঁছাতে হবে। কিন্তু স্টেশনে তো আরেক কাণ্ড, প্রচুর মানুষের ভিড় সেখানে। জানা যায় কোনো ট্রেনই তাদের গন্তব্য থেকে আসতে পারেনি, কারণ বিদ্যুৎ ছাড়া তো তাদের কোনো ট্রেনই চলে না। তাই সেগুলো শহরের বিভিন্ন জায়গায় থেমে আছে। বিদ্যুৎ না আসা পর্যন্ত এগুলোকে কোনোভাবেই চালু করা সম্ভব নয়। কিন্তু অফিসে তো যেতেই হবে। এর জন্য ইউসি বাসের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ইলেকট্রিক বাস ও চার্জার গাড়িগুলো তো চলবে না, আর টোকিও শহরে এগুলোর পরিমাণই সবচেয়ে বেশি। তাই তাকে হেঁটেই অফিসের পথে রওনা দিতে হয়। তবে এসবের মধ্যে কেনজি আবার ঠিকঠাকভাবেই স্কুলে যাচ্ছিল, কারণ সে সাইকেলে যাতায়াত করত। কেনজি রাস্তার পাশে থেমে চারপাশটা দেখছিল, কেননা এরকম দৃশ্য সে আগে কখনোই দেখেনি। মানুষেরা অস্থির, সকল পর্যায়ের মানুষদেরকেই হেঁটে হেঁটে তাদের কাজে যেতে হচ্ছে। এখানে এক মজার কাণ্ডও ঘটে। কোটি টাকার গাড়ি থাকা সত্ত্বেও কিছু মানুষের কেনজির উপরে হিংসা হতে শুরু করে। ইস, যদি তারা তার কাছ থেকে সাইকেলটা নিয়ে চালাতে পারত। এটাই হলো পরিস্থিতি। এখন কোটি টাকার গাড়ির থেকেও সাইকেলের মূল্য অনেক বেশি। ইউসি অফিসে চলে আসে। হ্যাঁ, তার আসতে অনেক দেরি হয়েছে, কিন্তু সে তো একা নয়, অফিসের সবারই তো একই অবস্থা। অফিসের দরজাগুলো অটোমেটিক সিস্টেমে খুলে। বিদ্যুৎ যেহেতু নেই তাই সেগুলো খুলছে না। তাই কি আর করার, এত দামি দরজাগুলো ভেঙে ফেলতে হয়। এবার অফিসে তো সবাই পৌঁছালো, কিন্তু কাজ কি করতে পারবে? কম্পিউটারগুলো তো বিদ্যুতেই চলে। টাইপের কাজগুলো আপাতত খাতায় করে লেখা যাবে। অন্যদিকে মিৎসুই এত গরমে বাসায় কাজ করে অস্থির। বাইরে বের হলে তার প্রতিবেশীদের সাথে দেখা হয়। তারা কেউই জানেন না বিদ্যুৎ নেই কেন। তারা রাতের জন্য বেশি চিন্তিত। তাই সবাই মিলে তারা মোমবাতি কেনার জন্য যায়। অন্তত রাতে আলোতে থাকতে হবে তো। মিৎসুইও তাই করে, সে কিছু মোমবাতি কিনে নিতে চায়। দোকানের চার্জার লাইট, ব্যাটারি এগুলো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কিছু মোমবাতি রয়েছে, সেগুলোই মিৎসুই কিনে নেয়। সুপার শপগুলোতে প্রচুর ভিড়, তাই মিৎসুইকে এক বিশাল লাইনে দাঁড়াতে হয়। এদিকে আবার ক্রেডিট কার্ডের মেশিনগুলোও কাজ করছে না। যেহেতু বিদ্যুৎ নেই তাই সবাইকে ক্যাশ দিতে বলা হয়। ক্যাশ টাকা হিসাব করতে বেশ সময় লাগছিল। এর জন্য মিৎসুইকে অনেকক্ষণ লাইনে অপেক্ষা করতে হয়।
অন্যদিকে ইউসির অফিসের অবস্থাও বেহাল, কেউই ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না, কোনো ইলেকট্রনিক্স ডিভাইসই তো কাজ করা যায় না, তাই সবাই উদাসীন হয়েই বসে আছে। কেউ কেউ বলে এটা স্বাভাবিক কোনো বিদ্যুৎ বিভ্রাট হতেই পারে না, বিদ্যুৎ অফিস থেকেও এখনও তেমন কোনো কিছুই জানানো হয়নি। আর সবথেকে অবাক করা বিষয় হচ্ছে আইপিএস জেনারেটর এগুলো কেন কাজ করছে না, এগুলোর তো বিদ্যুৎ না থাকলেই চলে। যাই হোক, সবাই এখন আশা করছে রাত অবধি সব ঠিক হয়ে যাবে। কম্পিউটারগুলো যেহেতু বন্ধ, তাই এগুলো ছাড়া আসলে তেমন কোনো কাজই করার নেই। এই জন্য বসের অফিস আজকের জন্য সবাইকে ছুটি দিয়ে দেন। রাস্তায় কোনো যানবাহন নেই, কিছু মানুষ তো তাদের নিজের গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এভাবে আর কত দূর পথই বা হাঁটা যায়। এই জন্য ইউসি এক বাইসাইকেলের দোকানে আসে, কিন্তু সাইকেলের দাম আকাশচুম্বী। এই দামে আগে তিনটা সাইকেল পাওয়া যেত। বোঝা যায় সবাই এই সময়ে সুযোগ নিচ্ছে, করার কিছুই নেই, ইউসিকে তাই সাইকেলটা কিনে নিতেই হয়। রাতেও আর বিদ্যুৎ আসলো না, একদমই বিরক্তিকর অবস্থা। পুরো বাসায় মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই আলোতেই সবাই রাতের খাবারটা সেরে নেয়। টয়লেটে ফ্লাশ হচ্ছে না, ট্যাপে পানি নেই, ট্যাঙ্কে যা পানি ছিল তা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, কালকে হয়তো তাদের পানিও কিনে আনতে হবে। সবাই যার যার রুমে বোর হয়ে বসেছিল, কারণ করার তেমন কিছুই নেই। ফোন, ল্যাপটপ, টিভি সবকিছুই তো বন্ধ। রাতে পূর্ণিমার চাঁদ উঠেছে, ব্যালকনিতে দাঁড়িয়ে তারা সবাই সেই চাঁদ দেখে। এরকম সময় তারা এর আগে কখনোই দেখেনি। পুরো পরিবার একসাথে দাঁড়িয়ে চাঁদের সৌন্দর্য উপভোগ করে। 2 দিন এভাবেই পার হয়ে যায়। আজ তৃতীয় দিন, বিদ্যুৎ নেই, অ্যাপার্টমেন্টের অবস্থা একদমই বাজে। ওয়াশিং মেশিন বন্ধ, ক্লিনার বন্ধ, আর একটা মানুষ কত কিছুই বা সামলাবে। শুধু 3 দিন বিদ্যুৎ না থাকার জন্য তাদের পুরো লাইফস্টাইলই পরিবর্তন হয়ে গেছে। স্কুলগুলোতে ঠিকঠাকভাবে পাঠদান হচ্ছে না, অনেকেই দূর থেকেই স্কুলে আসেনি। এদিকে অফিস থেকে জানানো হয় বিদ্যুৎ না আসা পর্যন্ত অফিসের কোনো কাজই ঠিকঠাকভাবে হবে না, তাই সকল কর্মচারীকে বলা হয় বিদ্যুৎ আসার পর অফিসে আসতে। ইউসি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। সে তার বসকে জিজ্ঞাসা করে এই সময়টাতে কি তারা তাদের বেতন পাবে। বস তাদের বলেন যেহেতু এখন অফিস অচল, তাহলে তাদের বেতন তিনি কিভাবে দিবেন। অফিসেরই আয় না থাকলে তো বেতন দেওয়ার কোনো উপায়ই নেই। এসব শুনে ইউসি অনেক চিন্তিত হয়ে পড়ে, সামনে যে আরও কি হতে পারে এটাই এখন ভাবার বিষয়। অফিস থেকে ফেরার সময় ইউসি দেখে তার বস পরিবার সহ কোনো এক জায়গায় চলে যাচ্ছেন। বস বলেন যেহেতু শহরে পানির অনেক সংকট আর বিদ্যুৎ না থাকায় শহর একদম অচল বলা চলে, তাই তারা গ্রামের দিকে যাচ্ছেন। ওখানকার পুকুর, খাল, বিলে পানির অভাব মিটে যাবে, আর ওই দিকটার পরিবেশও বেশ ঠান্ডা। ইউসি ভাবে তাদেরও এমনটাই করা উচিত, গ্রামে গেলেই ভালো হয়। এদিকে স্ত্রী মিৎসুই পানি আনার জন্য দূরের ওয়াটার ট্যাঙ্কের কাছে আসে। সেখানে অনেক মানুষের ভিড়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হয় না। ট্যাঙ্কের পানিও প্রায় শেষের দিকে, যতটুকুই আছে তা ট্যাঙ্ক কর্তৃপক্ষের জন্যই রাখা হয়। ক্রেডিট কার্ড যেহেতু চলছে না, তাই ইউসিকে টাকা উত্তোলনের জন্য একটা ব্যাংকে আসতে হয়, কিন্তু ব্যাংকে তো অনেক ভিড়ের ধাক্কায় ইউসি আহত হয়ে পড়ে। এভাবেই 7 দিন পার হয়ে যায়। বিদ্যুৎ না আসায় পুরো শহরের অবস্থা বেগতিক। দোকানপাট বন্ধ, স্কুল কলেজে পাঠদান হচ্ছে না, সকল কলকারখানা, অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর এলাকার সবাই আলোচনায় বসে। বিদ্যুৎ অফিসে গিয়ে তারা জানতে পেরেছে 7 দিন আগে জাতীয় গ্রিড সহ সব কয়টা গ্রিডেই কি একটা জানি হয়েছে। বিদ্যুৎ আর উৎপন্ন করা যাচ্ছে না, জ্বালানি ব্যবহার করে পানির স্রোতকে কাজে লাগিয়ে এমনকি ঘর্ষণেও কোনো বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না। মোট কথা কোনোভাবেই কোনো মেশিনের সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যাচ্ছে না। এ এক আজব ব্যাপার। তবে গবেষক দল এটা নিয়ে কাজ করছেন, আশা করা যায় কিছুদিনের মধ্যেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই সময়টুকু কিভাবে থাকা যায়, তাই সবাই সিদ্ধান্ত নেয় তারা গ্রামের বাড়িতে চলে যাবে। এটাই করা হচ্ছিল। একে একে অনেকেই গ্রামের বাড়িতে চলে যায়। পাশের অ্যাপার্টমেন্টের এক বৃদ্ধ মহিলা এই সময়টিতে মারা যান। তার অনেক বয়স হয়েছিল, আর এত গরমে আর বাথরুমের কষ্টে তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। এসব দেখে ইউসিরাও ভাবে তারাও গ্রামের বাড়িতে চলে যাবে। তাদের গ্রামের বাড়ি কাগাসিমায়, ওখানে শুধু ইউসির বাবাই বেঁচে আছেন। ছেলেমেয়েরা বেশ অবাক হয়, তারা 7 বছর পর তাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছে। ভোরের দিকে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়,
কেনজি তার সাথে নিজের ফোনটি নিয়েছিল। তার বাবা এসে বলে, এই ফোন এখনো কেন তোমার কাছে আছে? গ্রামে গিয়ে কি এটা কোনো জাদু করে রাখবে তুমি? এটা এখন রাস্তায় ফেলে দিলেও কেউ নেবে না। তারা সবাই সাইকেলে করে যাত্রা শুরু করে। রাস্তায় অনেককেই সাইকেলে দেখা যায়। কেনজিদের পানি কেনার প্রয়োজন ছিল, কিন্তু রাস্তার সবগুলো দোকানেরই জিনিসপত্রের মূল্য অনেক বেশি। সকলেই এই সময়ের সুযোগ নিচ্ছে। এক বোতল পানির দাম এখন 300 টাকার মতো। তারা একটা দোকানে এসে অনেক দর কষাকষি করে কয়েকটা পানির বোতল ও খাবার কিনে নেয়। তারা এগুলো খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এরপর তারা আবারও তাদের যাত্রা শুরু করে। তাদের কাছাকাছি একটা এয়ারপোর্টে যেতে হবে। তারা এয়ারপোর্টে এসে পৌঁছায়, কিন্তু এয়ারপোর্টের গেট লক করা ছিল। অনেক মানুষের ভিড় সেখানে। কেনজিরা সেখানে গিয়ে জানতে পারে তাদের সবার ফ্লাইটই বাতিল করে দেওয়া হয়েছে। তাই উৎসুক জনতার এত ভিড়। প্যাসেঞ্জাররাও অনেক ক্ষিপ্ত হয়ে উঠেছিল, কারণ টিকিট কেনার আগ পর্যন্ত তাদের এমন কিছুই বলা হয়নি যে ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে। গার্ডরা বলে, যেহেতু বিদ্যুৎ নেই তাই বিমান ওড়ানোর মতো সিদ্ধান্তকে বাতিল করা হয়েছে। যা জ্বালানি আছে তা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হবে। জনগণ তো এসব মানবে না। এতে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এদিকে আবার কিছু লোক গেট টপকিয়ে যেতে চাচ্ছিল। সব মিলিয়ে সেখানে এক গন্ডগোল লেগে যায়। যেহেতু ফ্লাইট বাতিল করা হয়েছে তাই আর এখানে থেকে কোনো লাভ নেই। ইউসিরা কাছের একটা হোটেলে আসে। আজকের রাতটা তাদের এখানেই পার করতে হবে। কিন্তু এখানেও সেই সুযোগের অসৎ ব্যবহার। এক রাত থাকার জন্য অনেক বেশি বিল চার্জ করা হচ্ছিল। উপায় যেহেতু নেই, ইউসিরা তাই রাজি হয়। রাতের খাবারের সময় তারা আলোচনা করে তারা কি এখন তাদের অ্যাপার্টমেন্টেই ফিরে যাবে নাকি অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবে। এখানে থাকা তো তাদের জন্য বিপজ্জনক। দোকানপাট বন্ধ, জিনিসপত্রের দাম আকাশচুম্বী, আর প্রয়োজনীয় জিনিসপত্র তো কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তখন কি হবে? তাই তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক গ্রামেই যেতে হবে। কিন্তু এখন কথা হলো, তারা বিমানে করে যেহেতু যেতে পারছে না, তাহলে তাদের সাইকেলে করেই যেতে হবে। এতে হয়তো কয়েক সপ্তাহ বা মাসও তাদের সাইকেল চালাতে হতে পারে। পরের দিন সকালে কেনজি ও তার বোন একটা দোকান থেকে ম্যাপ নিয়ে নেয়। এই দোকানগুলোতে এখন কোনো বিক্রেতা নেই। আর অন্যদিকে তাদের বাবা মা একটা মুদির দোকানে আসেন। কিছু দামি অ্যালকোহল বিক্রি করে তারা কিছু চাল ডাল কিনে নেয়। এরপর তারা তাদের যাত্রা শুরু করে। প্রথমে তারা ম্যাপের সাথে মিলিয়ে রাস্তা খুঁজেই পাচ্ছিল না। তবে কয়েক ঘন্টা যাত্রা করার পর তারা একটা হাইওয়ে খুঁজে পায়। সেখানে একসাথে অনেক মানুষ যাতায়াত করছে। সবাই যার যার গ্রামে যাবে। ইউসিরা এক জায়গায় এসে বিশ্রাম নেয়। এখানেই তাদের আজ রাতটা পার করতে হবে। এ সময় তাদের কাছে পানি দেখে অন্য আরেকটি পরিবার সেই পানিগুলো কিনে নিতে চায়। অনেক টাকা দিলেও ইউসিরা রাজি হয় না। লক্ষ টাকার চেয়েও এখন এই পানির মূল্যই অনেক বেশি। তারা খাবার খেয়ে রাতে ঘুমানোর প্রস্তুতি নেয়। অনেক ঠান্ডা সেখানে, কিন্তু কি আর করার, কষ্ট তো করতেই হবে। ওই সময় তাদের কিছু পানির বোতল চুরি হয়ে যায়। কেনজিও তার পিছু নিয়েছিল, কিন্তু সে এসে দেখে লোকটি তার বাচ্চার জন্য পানি চুরি করেছে। কেনজির এতে মায়া হয়, সে তাকে ছেড়ে দেয়। পরদিন সকালে কেনজিরা আবারও যাত্রা শুরু করে। তাদের একটা বিশাল টানেল পার হতে হবে। সেখানে ঘুটঘুটে অন্ধকার ছিল। তারা ভয়ে আর এগোতে পারে না। এর জন্য তারা ওখানকার কিছু বয়স্ক মহিলাদের সাহায্য নিয়ে টানেলটা পার হয়। 16টা দিন পার হয়ে গেছে। ইউসি একটা নদীর ধারে এসে বিশ্রাম নিচ্ছিল। কিছুটা খাবার থাকলেও তাদের পানি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। উপায় না দেখে ইউসি সেই নদীর ময়লা পানি পান করতে শুরু করে। এতে অন্তত তার তৃষ্ণাটা তো মিটবে। এরপর তারা আবারও যাত্রা শুরু করে। এক পর্যায়ে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামে। হালকা ঝোড়ো বাতাসও বইছিল। তাই তারা রাস্তার ধারে সাইকেল পার করে একটা ব্রিজের নিচে এসে আশ্রয় নেয়। ভালোই বৃষ্টি হচ্ছিল। তাদের সাইকেলগুলো এতে ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টি শেষে দেখা যায় তাদের জিনিসপত্রগুলো ভেঙে গিয়েছে। একটা সাইকেল পুরোপুরি অকজ, কাপড় চোপড়গুলো কাদামাখা, আর খাবারগুলোও নষ্ট হয়ে গেছে। এদিকে ইউসি আবার অসুস্থ। নদীর ময়লা পানি খাওয়ার জন্য তার পেটের অসুখ হয়েছে। এজন্য কেনজি ও তার বোন একটা দোকানে যায় কিছু ওষুধ আর মোমবাতির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়ার জন্য। এগুলো খুবই অল্প ছিল। খাবার জন্য কিছু না পেয়ে তাদের শেষমেশ বিড়ালের খাবারই নিতে হয়। অন্তত এগুলো দিয়ে তো তাদের পেটের ক্ষুধা মিটবে। পানির বিকল্প হিসেবে তারা পায় ব্যাটারি বিশুদ্ধকরণের পানি। এগুলো খাওয়া যায়, তবে স্বাদ একেবারেই বিদঘুটে। এসব নিয়ে তারা তাদের বাবা মার কাছে আসে।
বিড়ালের খাবারগুলো তো ইউই খেতেই পারছিল না। কেনজি অবশেষে তার ফোনের ব্যাক কভারটা কেটে সাইকেলের টায়ারটা সারিয়ে নেয়। এরপর সবাই মিলে আবার তাদের যাত্রা শুরু করে। ব্যাটারি বিশুদ্ধকরণ পানি আর বিড়ালের খাবার খেয়ে তারা সপ্তাহ পার করে দিয়েছে। যাত্রাপথে তাদের আরও একটা পরিবারের সাথে পরিচয় হয়। পরিবারটি বেশ স্মার্ট, তারা আয়ুর্বেদের নানা ব্যবহার জানে। পরিবারের একজন বলেন, বন জঙ্গলে এমন কিছু কিছু গাছ আছে যেগুলো সিদ্ধ করেও খাওয়া যায়, এগুলোতে অনেক পুষ্টিগুণও রয়েছে। পরিবারটির কাছ থেকে কেনজিরা অনেক কিছু শিখে নেয়, কিভাবে পানি ফিল্টার করতে হয়, কোন খাবার কিভাবে কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, এরকম আরও অনেক কিছুই। পরিবারটিকে সাথে নিয়ে তারা কিছুটা পথ একসাথেই পাড়ি দেয়। এরপর তারা যার যার গন্তব্যে চলে যায়। ৪৩তম দিনে কেনজিরা এক বাজারের কাছাকাছি এসে হাজির হয়। সৌভাগ্যবশত সেখানে মানুষের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। নদীর বিভিন্ন প্রজাতির মাছ সেখানে রান্না করা হয়েছে। মানুষেরা খুব স্বাচ্ছন্দ্যে সেগুলো খাচ্ছিল। কেনজিরাও খুশি মনে লাইনে দাঁড়িয়ে যায়, কিন্তু দুর্ভাগ্য, তাদের সময় আসতে আসতেই খাবারগুলো শেষ হয়ে গিয়েছে। ইউসি দোকানিকে অনেক অনুরোধ করে, এমনকি তার পা পর্যন্ত ধরে কিছু মাছ তাদেরকে রান্না করে দেওয়ার জন্য, কিন্তু আজকের জন্য যেসব মাছ আনা হয়েছে তা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, তাই দোকানেরও এখানে আর কিছুই করার নেই। এভাবেই কোনো মতো খেয়ে পড়ে পার হয়ে যায় ৬৭টা দিন। এখন তাদের ভালো খাবারের প্রয়োজন। তারা একটা ক্ষেতের কাছে আসে। ক্ষুধার জ্বালায় তারা এতটাই কাতর হয়ে পড়েছিল যে ওখানকার পোকামাকড়ই তারা খেতে শুরু করছিল। এ সময় ইউসি হঠাৎ দেখতে পায় সেখানে একটা শূকর রয়েছে, তাই তারা সবাই মিলে দ্রুত সেই শূকরটাকে ধরার চেষ্টা করে। অনেক চেষ্টায় ইউসি সেই শূকরটাকে মেরে ফেলতে সক্ষম হয়, কিন্তু সেটাকে তারা কাটতে পারছিল না। এরকম দেখতে একটা প্রাণী তারা মারতে পারলেও তার মাংস বের করা তাদের জন্য অস্বস্তিকর মনে হচ্ছিল। এ সময় ওখানে এক বৃদ্ধ লোক আসে, তিনি এই কাটার কাজটা করে দেন, বিনিময়ে তাকেও কিছু মাংস দিতে হবে। লোকটি ছিলেন একজন কৃষক, সামনেই তার বাসা রয়েছে। তিনি ইউসিদেরকে সাহায্য করতে তার বাসায় নিয়ে আসেন। বাসায় এসে তারা প্রথমেই কলের পানি খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। প্রায় ২ মাস পর তারা টিউবওয়েলের মিঠা পানি খেতে পারছে। এরপর তাদের খেতে দেওয়া হয়। এতদিন পর ভালো খাবার খাওয়ার যে কি সুখ তা বলে প্রকাশ করার মতো নয়। ইউই তো খাওয়ার সময় কেঁদেই ফেলে। তারা অনেক তৃপ্তি নিয়ে খাবারগুলো খায়। যেহেতু বিদ্যুৎ নেই, তাই ফ্রিজের বিকল্প ব্যবস্থা করতে হবে। এর জন্য তারা সবাই মিলে শূকরের গোস্তগুলো লবণ মশলা দিয়ে মেখে সংরক্ষণ করে। এটাকে শুটকিকরণ পদ্ধতিও বলা যেতে পারে। তারা ১ সপ্তাহ ওখানেই কাটিয়ে দেয়। এবার তাদের গ্রামের পথে যাওয়ার সময় এসেছে। তাদের আবারও যাত্রা শুরু করতে হবে। এ সময় বৃদ্ধ লোকটি তাদের কিছু খাবার দিয়ে দেয়। এগুলো নিয়ে কেনজিরা আবারও তাদের যাত্রা শুরু করে। ধীরে ধীরে তারা তাদের গ্রামের কাছাকাছি চলে আসছিল। তারা একটা বিলের কাছে চলে আসে, কিন্তু বিলের উপর দিয়ে পার হওয়ার জন্য কোনো ব্রিজই সেখানে ছিল না। বিলের ওপারেই তাদের গ্রামের পথ। তারা যেই ম্যাপটা ফলো করে এসেছে তা আসলে অনেক পুরনো, তাই বিলের কথা সেখানে উল্লেখ করা নেই, কিন্তু উপায় তো একটা বের করতেই হবে। তারা একটা ভেলা বানানোর চেষ্টা করে। কিছু লতাপাতা, ব্যাগ এগুলো মিলিয়েই তারা ভেলাটা বানিয়ে নেয়, আর এই ভেলা করে তারা বিল পার করার চেষ্টা করছিল। কোনো মতো তারা বিলের এপারে চলে আসে, কিন্তু কাজ এখনও শেষ হয়নি। ওপারে তাদের সাইকেলগুলো এখনও রয়েছে। সেগুলোকেও নিয়ে আসতে হবে। এজন্য ইউসি ও তার ছেলে আবারও ওপারে যায়। এই সময়ই প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছিল, আর তখনই ঘটে একটা দুর্ঘটনা। তীব্র বৃষ্টি আর স্রোতের ধাক্কায় ভেলাটি ভেঙে যায়, আর এর মধ্য দিয়ে ইউসি ডুবে গিয়েছিল। যদিও ইউসি সাঁতার পারত, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃষ্টি থামলে তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হয়। কেনজি শুধু তার বাবার পরচুলাটাই খুঁজে পায়। হয়তো তার বাবা পানিতে ডুবেই মারা গিয়েছেন। পুরো ফ্যামিলি শক হয়ে যায়। এরকমটা হবে তারা কখনোই ভাবতেই পারেনি। ভারাক্রান্ত মন নিয়ে তারা এভাবেই চলতে থাকে। ৯৪ দিন পার হয়ে গেছে। তারা এক রেল লাইনের ধার ধরে এগোচ্ছিল। এ সময় হঠাৎ করে তাদের উপর কিছু কুকুর হামলা করে বসে। যেহেতু তাদের ব্যাগে খাবার ছিল, এরই গন্ধে এতগুলো কুকুর তাদের পিছু নিয়েছে। কেনজির মা নিচের জঙ্গলে পড়ে যায়, আর এতে তার পা ভেঙে গিয়েছিল। পরে তার ছেলেমেয়েরা এসে তাকে উঠিয়ে নিয়ে যেতে ধরে। আবারও সেই কুকুরগুলো তাদের পিছু নেয়। কুকুরগুলো তাদের উপর আক্রমণই করতে ধরে, তবে ভাগ্যক্রমে এ সময়ে সেখানে একটা ট্রেন চলে আসে।
আসলে এই ট্রেনটি কয়লা দিয়ে চলতো। আদিকালে জাপানের ট্রেনগুলো এভাবেই চলতো। কেঞ্জিরা তো এই ট্রেন দেখে পুরোই অবাক। এরপর এই ট্রেনে করেই তারা তাদের গ্রামের দিকে যায়। ট্রেনে একজন ডাক্তার ছিলেন, তিনি কেঞ্জির মাকে প্রাথমিক চিকিৎসা দেন। তাদের সবাইকে খেতেও দেওয়া হয়। এদিকে দেখা যায় বিলের এক কোণায় ইউসি পড়ে আছে। এই ছোট্ট বিলে কি আর কেউ এত সহজে মরে? যাই হোক, ইউসি উঠে হাঁটা শুরু করে দেয়। একটা ক্ষেতের ধারে এসে সে বসে পড়ে। এই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল ওই কয়লা চালিত ট্রেনটি। ইউসি ট্রেনটিকে দেখে তার কাছে থাকা মশালটি জ্বালিয়ে ধরে। দূর থেকে কেঞ্জির মা তা দেখতে পায়। ট্রেন থামিয়ে নেওয়া হয়। কেঞ্জিরা তার বাবাকে ট্রেনে নিয়ে আসে। পুরো পরিবার আবারও একত্রিত হয়। অবশেষে 108 দিন পর কেঞ্জিরা তার দাদার বাড়ি চলে আসে। কেঞ্জির দাদা ব্রিজের ধারে মাছ ধরছিলেন। তার দেখা পেয়ে সবাই উল্লাসে ফেটে পড়ে। কেটে যায় 2.5 বছর। তারা সবাই এখন এই গ্রামেরই বাসিন্দা। এখানকার পরিবেশের সাথে তারা মানিয়ে নিয়েছে। সুজুকি পরিবার এখন অনেক কাজ করতে পারে। পুরুষেরা মাছ ধরে, চাষাবাদ করে, আর মহিলারা তাঁতের কাজ সহ বাসার সব কাজই করে থাকে। এখন তারা গ্রামে খুব সুখে শান্তিতেই বসবাস করছে। একদিন ভোরে ইউসির ঘুম ভেঙে যায়। মনে হয় সে যেন মাইকের সাইরেনের আওয়াজ শুনতে পেয়েছে। বাসার সবাই বের হয়ে দেখে আশেপাশের মাইকগুলো বেজে উঠেছে। দূর দূরান্তের লাইটগুলো ধীরে ধীরে জ্বলে ওঠে। মনে হয় বিদ্যুৎ ফিরে এসেছে। হ্যাঁ, অবশেষে প্রায় 3 বছর পর বিদ্যুৎ ফিরে এসেছে। আবারও চালু হয় পুরো টোকিও শহর। ব্যস্ত হয় শহরের রাস্তাঘাট। শহর যেন আবারও প্রাণ ফিরে পেল। এই বিদ্যুৎ হারিয়ে যাওয়ার কারণ ছিল সোলার ফ্লেয়ার বা সৌরফুলকি। সূর্যের একটা অংশে অতিরিক্ত সৌরশক্তি উৎপন্ন হওয়ার জন্যই সেখানে একটা বিস্ফোরণ ঘটে, আর এতে তৈরি হয় উচ্চমাত্রার রেডিয়েশন। এই উচ্চমাত্রার রেডিয়েশনের জন্যই মূলত বিদ্যুৎ উৎপন্ন হচ্ছিল না। যাই হোক, বড় কথা হচ্ছে বিদ্যুৎ ফিরে এসেছে। সুজুকি পরিবার তাদের শহরের জীবনে চলে আসে। তবে তারা এখন আর সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর নয়। সবকিছুই তারা প্রয়োজন হিসাবেই ব্যবহার করে। পরিবারের সবাই এখন আগের থেকে অনেক বেশি কর্মঠ ও প্রাণবন্ধ। তারা এখন একে অপরকে অনেক বেশি ভালোবাসে এবং একে অপরের সাথে অনেক সময় কাটায়।